ভূ রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা হওয়ার আগ পর্যন্ত প্রায় অবিশ্বাস্য মনে হয়। যেমন ধরুন ১৯৭১ সালের মাত্র ১০ মাস আগেও যদি কাউকে বলা হতো যে বাংলাদেশ নামে একটা নতুন দেশ হতে চলেছে, তাহলে বেশিরভাগ মানুষই হয়তো সেটাকে অসম্ভব বলে উড়িয়ে দিত। কিন্তু ইতিহাস সাক্ষী, যা হওয়ার তা হয়েছিল। তো প্রশ্নটা হলো, আজ কি বাংলাদেশ আবার তেমনই এক ঐতিহাসিক মোড়ের সামনে দাঁড়িয়ে? চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। জুলাই বিপ্লব আর শেখ হাসিনার পতনের পর থেকে এ পর্যন্ত ৬৩৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকেই ভেবেছিলেন সরকার পতনের সাথে সাথেই হয়তো হিংসা থেমে যাবে, কিন্তু বাস্তবে যা ঘটছে তা ঠিক তার উল্টো। এই নিহতদের মধ্যে প্রায় ৭০% আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, যা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে সংঘাত আসলে থামেনি। পরিস্থিতি শান্ত তো হয়নি, বরং আরও জটিল হয়ে উঠেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, যে ছাত্র আন্দোলন একটা নতুন সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, সেটাই আজ কেন এমন একটা রক্তক্ষয়ী পথে হাঁটছে? যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সাথে বাস্তবের এত ফারাক কেন? এই উত্তরগুলো খুঁজে বের করাটাই এখন সবচেয়ে জরুরি। আসলে মূল সমস্যাটা শুরু হয় তখন, যখন জুলাই বিপ্লব নিজেই ৩টে ভাগে ভাগ হয়ে যায়। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় এক ধরনের অভ্যন্তরীণ শত্রুতা, যা পুরো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। দেখুন, এই বিভাজনটাই হলো সব সমস্যার মূল। একদিকে আছে সরকারপন্থী একটা গোষ্ঠী, যারা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে তৈরি হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, যারা এখন ইলেকশনের রাজনীতিতে ঢুকতে চায়। আর তৃতীয় শক্তিটা হলো কট্টরপন্থী ইনকলাব মঞ্চ, যারা আপসহীন রাস্তার রাজনীতি আর ভারত বিরোধী অবস্থানে বিশ্বাসী। আর সবচেয়ে খাতারনাক ব্যাপার কি জানেন? প্রত্যেকেই মনে করছে তারাই এই বিপ্লবের আসল উত্তরাধিকারী। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে পরিস্থিতি কত দ্রুত খারাপের দিকে গেছে। ভাবুন একবার, জুলাই মাসে ছিল একটা ঐক্যবদ্ধ বিপ্লব, আর মাত্র কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে গেল একে অপরের নেতাকে খুন করার রাজনীতি। ইনকিলাব মঞ্চের হাদি আর এনসিপির সিকদারের হত্যাকাণ্ড এটাই প্রমাণ করে যে তাদের লড়াইটা এখন আর পুরনো কোনো শাসকের বিরুদ্ধে নয়, বরং একে অপরের বিরুদ্ধে। আর ছাত্রগোষ্ঠীগুলো যখন নিজেদের মধ্যে এই লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই পর্দার আড়াল থেকে উঠে আসছে এক পুরনো এবং অনেক বেশি সংগঠিত একটা শক্তি। তারা এই বিশৃঙ্খলাকে পুরোপুরি নিজের সুবিধার জন্য ব্যবহার করছে। আর সেই শক্তিটা হলো জামায়াতে ইসলামী। মনে রাখতে হবে, এই দলটা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারই বিরোধিতা করেছিল। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট এদের নিষিদ্ধ করলেও অন্তর্বর্তীকালীন সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এদের মূল আদর্শই হল ধর্মনিরপেক্ষ বাংলাদেশের বিরোধিতা করা, আর তাদের লক্ষ্যটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। জামায়াতের কৌশলটা কিন্তু খুব পরিষ্কার। তারা ছাত্র সংগঠনগুলোর এই আপসী লড়াইকে কাজে লাগাতে চায়। তারা দেখাতে চায় যে তথাকথিত বিপ্লবীরাও দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ, আর এর একমাত্র সমাধান হলো তাদের দেখানো বিশুদ্ধ পথ, মানে শারিয়া আইন। আর এটাই হলো তাদের খেলার মূল চাল। যেমনটা এই কথাটা বলছে, তাদের ইলেকশনের কোনো দরকার নেই, তাদের শুধু দরকার ইলেকশন সিস্টেমের ওপর থেকে মানুষের বিশ্বাসটাকে নষ্ট করে দেওয়া। ছাত্রগোষ্ঠীগুলোর এই আপসী লড়াই তাদের জন্য ঠিক সেই সুযোগটাই তৈরি করে দিচ্ছে। কিন্তু এই যে সংকট, এটা কিন্তু শুধু বাংলাদেশের ভেতরেই আটকে থাকছে না, এটা এখন একটা বিশাল ভূ রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে প্রতিবেশী ভারতের জন্য। ঢাকার এই চরম অস্থিরতা নয়াদিল্লির জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ। ভারতের এই চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোরটার দিকে একবার তাকান। মাত্র ২২ কিলোমিটার চওড়াই সরু রাস্তাটাই কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বের রাজ্যগুলোর একমাত্র সংযোগ পথ। তাই একটা অস্থিতিশীল বা ভারত বিরোধী বাংলাদেশ এই করিডোরের জন্য একটা বিরাট হুমকি। একবার ভাবুন তো, যদি বাংলাদেশে ভারত বিরোধী কোনো শক্তি ক্ষমতায় চলে আসে, তাহলে কি কি হতে পারে? ভারতের উত্তর পূর্বে সাপ্লাই লাইন বন্ধ হয়ে যেতে পারে, অ্যাক্ট ইস্ট নীতির মতো বড় বড় প্রজেক্টগুলো ঝুঁকির মুখে পড়বে, এমনকি বাংলাদেশ ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর জন্য একটা নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারে। এটা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। এবার আমরা এই আলোচনার সবচেয়ে সবচেয়ে বিতর্কিত অংশে আসছি। এই যে চরম রাজনৈতিক অস্থিরতা, এর সুযোগ নিয়ে বাংলাদেশ কি তাহলে বিভাজনের দিকে এগোতে পারে? এর পেছনে কিন্তু কিছু ঐতিহাসিক এবং জনসংখ্যাগত কারণও আছে। বাংলাদেশে কিন্তু প্রায় ১.৫ কোটির কাছাকাছি সংখ্যালঘু মানুষ বাস করেন। এর মধ্যে হিন্দু আছেন প্রায় ১.৩ কোটি, বৌদ্ধ ১০ লক্ষ আর খ্রিস্টান প্রায় ৫ লক্ষ। এখন দেশ যদি উগ্রপন্থী ইসলামী শাসনের দিকে এগোয়, তাহলে এই বিশাল সংখ্যক মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হতে পারে, আর এই পরিস্থিতিটায় কিছু অঞ্চলকে আলাদা হওয়ার কথা ভাবতে বাধ্য করতে পারে।
বিশ্লেষকরা মূলত দুটো নির্দিষ্ট অঞ্চলের দিকে আঙুল তুলছেন। একটা হলো উত্তরের রংপুর আর অন্যটা দক্ষিণ পূর্বে চট্টগ্রাম। এই দুটো অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি আর জনসংখ্যার গঠন দেশের বাকি অংশের থেকে ঐতিহাসিকভাবেই বেশ আলাদা। তাহলে মূল হাইপোথিসিসটা কি দাঁড়াচ্ছে? বর্তমান রাজনৈতিক শূন্যতা আর অস্থিরতার সুযোগে এই দুটো অঞ্চল কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন রাষ্ট্র গঠন করতে পারে? এই দুটো অঞ্চলের ভিন্ন হওয়ার কারণগুলো কিন্তু বেশ গভীর। যেমন ধরুন, রংপুর ঐতিহাসিকভাবে হিন্দু কোচবিহার রাজ্যের অংশ ছিল, আর ভারতের জাতীয়তাবাদী সংগ্রামের সাথেও এর একটা বিশেষ যোগসূত্র আছে। অন্যদিকে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল বৌদ্ধ ঐতিহ্যে সমৃদ্ধ, কিন্তু সেখানকার চাকমা এবং অন্যান্য উপজাতিরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার। এই আলাদা আলাদা ঐতিহাসিক আর সাংস্কৃতিক পরিচয় কিন্তু বিচ্ছিন্ন হওয়ার দাবির ভিত্তি হতে পারে। শেষ পর্যন্ত এর কোনো সহজ উত্তর নেই, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। যখন একটা দেশের ভেতরের বিশৃঙ্খলা চরমে পৌঁছায়, তখন কি বাইরের শক্তি আর ভেতরের ফাটল মিলে সত্যিই একটা অঞ্চলের মানচিত্র বদলে দিতে পারে? বাংলাদেশ আজ এমনই এক জটিল পথের মোড়ে দাঁড়িয়ে আছে।